নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার ২১তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা পাঠ করব বুদ্ধদেব বসুর লেখা মেট্রোতে বুড়ি। বুদ্ধদেব বসু নিজের পড়াশুনো ঢাকা ইউনিভার্সিটি থেকে সম্পূর্ণ করেন। কলেজে থাকাকালীনই কল্লোল নামক পত্রিকাতে লেখালেখি দিয়ে সাহিত্য জগতে ঢোকেন। ১৭ বছর বয়সে ওনার প্রথম কবিতার বই বন্দির বন্দনা প্রকাশিত হয়। ১৯৩০ সালে ওনার প্রথম উপন্যাস সারা প্রকাশিত হয়। নিজের জীবনে উনি অগণিত উপন্যাস লিখেছেন, যাদের মধ্যে তিথিদৌড় সব থেকে বিখ্যাত। আজকের গল্প আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত সেকালের ভূত একালের ভূত বই থেকে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। রবিবার দুপুরবেলা বসে বসে হাই তুলছি। কোনো কাজ নেই, গরমও পড়েছে বড্ড। আশ্বিন মাসে যখন প্রচণ্ড রোদ ওঠে আর একটু হাওয়া দেয় না, এই দম আটকানো পিন ফোটানো গরম। ভেবেছিলাম আনকরা টাটকা অ্যাডভেঞ্চার গল্পের বইখানা পড়ব, কিন্তু দুপাতা পড়েই মনে হচ্ছে কোথায় যেন আগে পড়েছি। বসে আছি চুপচাপ। এমন সময় পা টিপে টিপে অনুতোষের প্রবেশ। পা টিপে টিপে কেননা মেজো কাকা পাশের ঘরে দিবানিদ্রায় সচেষ্ট। যে বেচারারা নেহাতি ছেলে মানুষ, তারা যেন কোনো রকমেও তার সেই মহৎ চেষ্টায় বাধা না দেয়, এই হচ্ছে তার ৩ নম্বর আইন। ১ আর ২ নম্বর এখন নাই বা শুনলে। কিরে অনুতোষ, কি মনে করে? কপালে ঘাম মুছে অনুতোষ বলল, চল চল। কোথায়? চল সিনেমা দেখে আস। পাগল, এই রোদের মধ্যে? কি যে বোকার মতো কথা বলিস। মেট্রোর ভিতরটা কেমন ঠান্ডা, গরমের দিনে দুপুর কাটাবার জায়গাটাই তো ওটা। আচ্ছা চুপ কর, বাঘ বিতণ্ডা করবার উপায় নেই, পাছে মেজো কাকার হুমকি শুনতে হয়। মনের মধ্যে নানা রকম প্রতিবাদে ফোঁস করছে, তবু চুপ করে থাকতে হলো। তবে চল। পয়সা? সেজন্য ভাবতে হবে না, ওঠ তুই, দেরি হয়ে যাচ্ছে। মাকে বলে এমনকি ৪ আনা পয়সা আদায় করে নিয়ে বেরিয়ে পড়লাম অনুতোষের সঙ্গে। খাঁ খাঁ রোদ, গাছের পাতা নড়ে না। এদিকে বালিগঞ্জের রাস্তায় ট্রাম তো আর সহজে আসবে না। একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি দুজনে। এমন সময় একটা বুড়ি এসে আমাদের কাছে হাত পাতল। ফিকিরির জ্বালায় কোনোখানে কি শান্তি আছে? আমরা একটু সরে দাঁড়ালাম, কিন্তু ছায়াটুকু ছেড়েও যেতে পারছি না। বুড়িটা আমাদের খুব কাছে এসে দাঁড়ালো। এমনিতেই ভিখিরি দেখলে আমার বড় ঘেন্না করে, তার ওপর ভিখিরিদের মধ্যে অমন বিভৎস কঙ্কাল মূর্তি চট করে চোখে পড়ে না। ও কিছু বললে না। ওর নুয়ে পড়া শরীর থেকে যেন একখানা কাদায় গড়া হাত বেরিয়ে এসে শূন্যে ঝুলে রইল। আমি ওর দিকে না তাকাবার যতই চেষ্টা করলাম, ততই আমার চোখ ওর ওপর গিয়ে পড়তে লাগলো। অনুতোষ বললে, দেখ গরমে বুড়িটা কেমন ধুকছে, ঠিক কুত্তার মতো। যাকগে, ওই যে ট্রাম আসছে। চল বুড়িটাকেও মেট্রোতে নিয়ে যাই, খুব ঠান্ডা লাগবে। বলেই হাসতে লাগলো অনুতোষ। একটু পরেই আমরা ট্রামে চেপে বসলাম। ধিক ধিক করে চলছে বালিগঞ্জের ট্রাম। সময় আর কাটে না। ১ যুগ পরে এসে পৌঁছানো গেল। রাস্তাটুকু পার হয়েই মেট্রো। আজ বড্ড ভিড়। জোর ছবি দিয়েছে। ৯ আনা টিকিটের জানলায় ফিরিঙ্গি বাঙালি মিশে ১০-১২ জন দাঁড়িয়ে। অনুতোষ আজ এগিয়ে গেল টিকিট আনতে। আমি এপাশে দাঁড়িয়ে রইলাম। টিকিট নিয়ে এলো অনুতোষ। আমরা ভিতরে ঢুকতে যাব, এমন সময়ে ভাবতে পারো আমাদের সামনে এসে দাঁড়ালো সেই বুড়ি। সেই তার কাদায় করা হাতখানা বাড়িয়ে ধরল আমাদের সামনে। আমরা তো হতভম্ব। এ কি ও এখানে এলো কি করে? বলে উঠল অনুতোষ। আমিও সেই কথাই ভাবছিলাম। এই মেট্রো সিনেমায় সাহেব, মেম আর ছোকছোকে বাঙালির ভিড়ের মধ্যে ওকে যে কি বেখাপ্পা, কি বিভৎস দেখাচ্ছিল, তা আর কি বলবো।
ওকে যে ওরা তাড়িয়ে দিচ্ছে না সেটাই তো আশ্চর্য। এইসব জায়গায় তো আর কোনোদিন ভিখিরি দেখিনি। আমি বললাম, আমাদের ট্রামে করেই উঠে এলো নাকি? হ্যাঁ রে, ট্রামে এসেছে না রোল সাকিয়ে এসেছে। তবে ও এলো কি করে? উড়ে তো আর আসেনি। নে নে, আর মাথা ঘামাতে হবে না, চল ভেতরে বসি গে। বুড়িটা কিন্তু সেই একইভাবে ঠায় দাঁড়িয়ে আছে, একটা কথাও বলছে না, একটু নড়ছেও না। চারিদিকে কত লোক, ওকে কেউ লক্ষ্য করছে না কেন? আশ্চর্য। ভিতরে গিয়ে বসে পড়ল, কিন্তু মাথার মধ্যে কথাটা কেবলই ঘুরতে লাগলো। অনুতোষকে বললাম, দেখ, এ বুড়ি ঠিক সেই বুড়িটাই তো? মনে তো হলো ঠিক সেই রকমই। কে জানে, কলকাতায় কত ভিখিরি আছে, হতেও পারে এই আরেকজন, কিন্তু একেবারে একই রকম। যদি ওই হয়, কি করে এলো বলতো? আশ্চর্য না? অনুতোষ চুপ করে রইল। তাছাড়া আমি চুপচুপি বলল, আমার মনে হচ্ছিল আমরা ছাড়া কেউ আর ওকে দেখতে পাচ্ছি না। অনুতোষ হেসে উঠলে, তোর মাথা খারাপ হলো নাকি রে? তবে ওরা তক্ষুনি ওকে তাড়িয়ে দিল না কেন? কি যে বলিস, ভিড়ের মধ্যে চোখে পড়েনি আর কি। এ চুপ কর, আরম্ভ হলো। একটা বেগনি রঙের ঠান্ডা অন্ধকারের মধ্যে বসে সিনেমা দেখতে লাগলাম। নিউজ রিল হয়ে গেল, আরম্ভ হলো দিগ্বিজয় ছবি। অনেকক্ষণ এক মনে দেখছি। হঠাৎ কীরকম অন্যমনস্ক হয়ে গেলাম। ছবির পর্দা থেকে আমার চোখ নেমে গেল প্রেক্ষাগৃহে। আধো চাঁদের আকারে চেয়ারের পর চেয়ারের সারি, কত রকম লোক বসে, এও দেখতে মন্দ লাগে না। তারপর হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঠিক আমাদেরই সারিতে, আমাদের কয়েকটা চেয়ার পরে সেই বুড়িটা বসে আছে। স্পষ্ট দেখলাম সেই রঙিন অন্ধকারে। ঠিক সে বসেছে চেয়ারে, শরীর নুয়ে পড়া, একখানা কাদায় গড়া হাত সামনের দিকে বাড়ানো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। কিছুতেই চোখ সরিয়ে নিতে পারছিলাম না। অনেকক্ষণ পর আস্তে আস্তে একটা ঠেলা দিল মনোতোষকে। ফিস করে বলল, ওই দেখ, ইয়ে হয়েছে হয়েছে। আমি আঙুল বাড়ালাম ওর দিকে, কিন্তু তার আগেই অনুতোষের মুখ একেবারে সাদা হয়ে গেল। হয়তো আমার চোখের ভুল, হয়তো আমাদেরই দুজনের মাথা খারাপ হয়েছে। জোর করে আবার সিনেমা দেখতে লাগলাম। অর্থহীন কতগুলো ভেলকিবাজি নেচে যাচ্ছে চোখের সামনে। একটু পরপরই আমরা তাকাচ্ছি ওদিকে। হ্যাঁ, ঠিক বসে আছে বুড়ি, শরীর নুয়ে পড়া, একখানা কাদার মতো হাত সামনে বাড়ানো। মেট্রো সিনেমার ঠান্ডা আবহাওয়াতে বসে ঘেমে জল হয়ে গেল। হঠাৎ অনুতোষ বলল, আর না, চল। আমিও সেই কথাই ভাবছিলাম। উঠে দাঁড়ালাম দুজনে। নুয়ে নুয়ে কয়েকটা পা মারিয়ে দু একটা হাঁটুতে ধাক্কা দিয়ে বাইরে এসে যেন বাঁচলাম। পিছনে ফিরে তাকালাম না একবারও। এক দৌড়ে একেবারে রাস্তায়। বাইরে ঝাঁঝা রোদ, বিরাট শহর, আর লোক, কত লোক। একটা ট্রাম ধরলাম। সারা রাস্তা দু বন্ধু একেবারে চোখ। পায়ের কাছাকাছি আসতেই কেমন একটা ভয় যেন কলা আঁকড়ে ধরল। আবার যদি সেইখানে সেই গাছের ছায়ায় ওকে দেখি, কিন্তু না, কিছু নেই, কেউ নেই। বাড়ি ফিরেও শান্তি নেই। হঠাৎ যদি আবার রাত্রিরে ভালো ঘুম হলো না। পরের দিন খেতে বসে বাবা বলল, কি কাণ্ড কাল দেখি, আমাদের বাড়ির সামনের রাস্তায় গাছের নিচে একটা বুড়ি মরে পড়ে আছে। কত যে হচ্ছে এরকম, অনেকক্ষণ ধরেই মরে পড়েছিল। কিছুক্ষণ পর কর্পোরেশনের লোক এসে নিয়ে গেল। আমি বললাম, কখন বলো তো? ওই তো দুপুরবেলা, তুই বেরিয়ে গেলি তার একটু পরে। কি বিচ্ছিরি দেখতে। ও কি, তোর খাওয়া হয়ে গেল নাকি? আমি তাড়াতাড়ি পাতে জল ঢেলে বললাম, আর খাবো না। কি হলো তোর? কিছু হয়নি, এই বলে আমি উঠে পড়লাম। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর গল্পটি ভালো লাগলে লাইক করবেন।